সমাজের বিশিষ্ট ও প্রভাবশালী ব্যক্তি হায়াত নূর। হঠাৎ করেই তার স্ত্রী গুলনূর নিখোঁজ হয়ে যায়। এলাকার প্রত্যেকেই বলাবলি করতে শুরু করে মহিলাটি তার ছেলেদের টিউশন টিচার আহমেদের সাথে পালিয়ে গেছে। গুলনূরের বাবা মাও এই কথা বিশ্বাস করে। আহমদের মা বারবার থানায় ছেলের খোঁজে গেলেও পুলিশ তার কোনো কথাই শোনে না। কিছুদিন পর একজন নতুন মহিলা ইন্সপেক্টর থানায় আসে বদলি হয়ে। সে শুরু করে আহমেদ এবং গুলনূরের নিখোঁজের তদন্ত। আর এরপর বের হতে থাকে একের পর এক রহস্য। গুলনূর এবং আহমদের মধ্যে কি সত্যিই কোনো অবৈধ সম্পর্ক ছিল? আর শেষ পর্যন্ত তাদের সাথে কি হয়েছিল? এমনই সব টুইস্ট সাসপেন্স নিয়ে এক্সপ্লেইন করতে চলেছি পাকিস্তানি ওয়েব সিরিজ গুনাহ। তাহলে আর কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক আজকের এক্সপ্লেনেশন। সঙ্গে আছি আমি নুসরাত। সিরিজের শুরুটা হয় ৩ সপ্তাহ পরের দৃশ্য দেখিয়ে। বাজারে একজন পাগল মহিলা মাটি খুঁড়ছে। আশেপাশের লোকজন দাঁড়িয়ে তা দেখছে আর একজন পাশে বসে গান গাইছে। পাগল মহিলাটি দুহাতে মাটি নিয়ে আকাশের দিকে তাকিয়ে আছে। বাজারে আসা মহিলা পুরুষরা কথা বলছে কারো পালিয়ে যাওয়া নিয়ে। পরের দৃশ্যে আমরা একটি আলিশান বাড়ি দেখতে পাই, যেখানে রহমান নামের একজন মালিক হায়াত খানকে জানায় বাজারে লোকজন তার স্ত্রীর পালিয়ে যাওয়া নিয়ে বিভিন্ন কথা বলাবলি করছে। মালিক হায়াত একজন বিশিষ্ট ধনী ব্যক্তি। তার স্ত্রী গুলনূর ছেলের গৃহশিক্ষক আহমেদের সাথে পালিয়ে গেছে, এমন কথা চারদিকেই শোনা যাচ্ছে। রহমান মালিক হায়াত খানকে জানায় যে বাড়ির স্ত্রী পালিয়ে যাবার কারণে তাদের অনেক বদনাম হচ্ছে। স্ত্রীর এমন ঘৃণিত কাজের জন্য মালিক হায়াত খানও অনেক বেশি চিন্তিত এবং সে অনেক ভেঙে পড়েছে। শুধু যে মালিক হায়াত খান লজ্জায় পড়েছে এমন কিন্তু নয়, গুলনূরের এমনকি তার বোনও খুব খারাপ সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে। এরপর আমরা দেখতে পাই একজন মা পুলিশের কাছে এসে তার ছেলের নিখোঁজ হবার কথা বলছে এবং ছেলেকে খুঁজে দিতে বলছে। তখন পুলিশ ইন্সপেক্টর সালিম বলে, ছেলের কথা তো পুরো এলাকায় বলাবলি করছে, সবাই বাচ্চাকে পড়ানোর শিক্ষক বাচ্চার মাকে নিয়ে পালিয়ে গেছে এটাই বলছে। তখন আহমেদের মা বলে, ওরা সবাই মিথ্যা কথা বলছে স্যার, আমি আমার ছেলে আহমদকে চিনি, ও এমন কাজ কোনোভাবেই করতে পারে না। আহমদের উপর আমার বিশ্বাস আছে, ও কখনোই এমন কাজ করতে পারে না। তখন পুলিশ ইন্সপেক্টর সালিম বলে, আপনি শুকরিয়া আদায় করুন, এই যে মালিক হায়াত পরিবারের সম্মানের কথা চিন্তা করে এখনও চুপ করে বসে আছে, নয়তো সর্বপ্রথম আপনাকে আমার থানায় নিয়ে আটকে রাখতে হতো। তখন আপনার ছেলে নিজ থেকেই থানায় এসে হাজির হতো। ঠিক তখন একজন কনস্টেবল এসে সালিমকে বলে, স্যার আপনার জন্য একটি চিঠি এসেছে। ইন্সপেক্টর সালিম চিঠি হাতে নিয়ে খুলে পড়ে জানতে পারে তার ট্রান্সফার লেটার এসেছে। ইন্সপেক্টর সালিম আহমেদের মাকে বলে, আপনি এখন এত কান্না না করে এরপর যে ম্যাডাম আসবে তার জন্য কিছু কান্না জমিয়ে রাখুন, হয়তো তাতে আপনার জন্য কাজে আসবে। এখন থেকে ম্যাডাম এই থানার দায়িত্বে থাকবে। ইন্সপেক্টর সালিমের কথা শুনে বোঝা যায় তার বদলি হবার পর এই থানায় মহিলা ইন্সপেক্টর আসবে। ইন্সপেক্টর সালিম তার কথা শেষ করে সেখান থেকে চলে যায়। পরের দৃশ্যে আমরা একটি ছোট ছেলেকে রুমে বসে কান্না করতে দেখি। ছেলেটির নাম ওমর। ওমর হচ্ছে মালিক হায়াত খানের ছোট ছেলে। ওমর মাথা নিচু করে তার মায়ের কথা ভাবছিল। তখন আমরা ফ্ল্যাশব্যাকে একটি দৃশ্য দেখি। তার মা গুলনূর তাকে বলছে, ওমর তুমি আমার কথা শুনছো না, আজকে এমন কথা তুমি তোমার মুখেও আনবে না। ওমর তার মায়ের শেষ কথাগুলো মনে করে কান্না করছে। ঠিক তখন তার নানু ওয়াশরুমের দরজা খুলে তাকে কান্না করতে দেখে এসে বলে, ওমর তুমি কান্না করো না, আমার কাছে এসো। ওমরকে তার মা আরও বলেছিল যে যদি এই কথা কেউ জানতে পারে তাহলে কিয়ামত হয়ে যাবে, বুঝেছ তুমি? কিন্তু মা এসব কথা ওমরকে কেন বলেছিল সেটাই এখন অনেক বড় প্রশ্ন। এরপর আমরা নেক হায়াত খানের বিশ্বস্ত লোক রহমানকে দেখে একটি গাড়ি নিয়ে যাচ্ছে। তখন গাড়ির সামনে পাগল মহিলাটি দৌড়ে চলে আসে। রহমান পাগল মহিলাকে গাড়ি থামায় এবং তাকে গাড়ির সামনে থেকে সরে যেতে বলে। পাগল মহিলাটি তার হাতের আঙুলের ইশারা দিয়ে রহমানকে কিছু বলার চেষ্টা করে, কিন্তু ধমক শুনে মহিলাটি সেখান থেকে চলে যায়। তখন রহমান গাড়ি নিয়ে সামনের দিকে এগিয়ে যায়। রহিম ইন্সপেক্টর সালেমের সাথে দেখা করতে যায়। সেখানে গিয়ে জানতে পারে যে ইন্সপেক্টর সালেম এখান থেকে বদলি হয়ে যাচ্ছে। ইন্সপেক্টর সালেম রহিমকে বলে যে আমরা নিজেদের ইচ্ছে মতো আসি না, আবার নিজ ইচ্ছাতেও যাই না। এতদিন মালিক হায়াতের কথা মতো চলেছি, এখন হয়তো অন্য কারো কথা মতো চলব। তখন জানতে চায় তার বদলে থানায় কে আসবে। সালেম জানায় সেখানে একজন মহিলা ইন্সপেক্টর আসবে। সে এটাও বলে যে নতুন অবস্থায় প্রত্যেক পুলিশ অফিসার সৎ এবং সাহসিকতার সাথে কাজ করে, কিন্তু টাকার জন্য তারা নিজেদের সততা বিক্রি করে দেয়। এদিকে মালিক হায়াতের সামনে গুলনূরের বাবা মা লজ্জায় মাথা নিচু করে থাকে। তারা নূরের কাজের জন্য অনেক অনুতপ্ত। নূরের বাবা জোর করে মালিক হায়াতের কাছে ক্ষমা চায়। সে মালিক হায়াতের 2 হাত ধরে মেয়ের জন্মের সময় তাকে মেরে ফেলা উচিত ছিল সেটা বলে।
আর বলে, যদি আমি ওকে মেরে ফেলতাম তাহলে আজ আমাদের এই দিনটা দেখতে হতো না। মালিক হায়াত শ্বশুরকে শান্ত করার চেষ্টা করে আর বলে, ওকে ভুলে যাওয়াই আমাদের জন্য ভালো, কষ্ট আবারও হচ্ছে, ও আমার মান সম্মান সব নষ্ট করে দিয়ে গেছে, কিন্তু আমি এভাবে ভেঙে পড়ব না, আমি আরও ভালোভাবে নিজেকে সামলে নিয়ে এগিয়ে যাব আমার বাচ্চাদের জন্য। আমি আপনাদেরকে কখনোই আমার শ্বশুর শাশুড়ি ভাবিনি, আমি আপনাদের সবসময় আমার নিজের বাবা মা ভেবেছি। এখন আপনাদের আমার সামনে হাত জোড় করে না, বরং আমার কাঁধে হাত রাখা এবং আমাকে আরও সাহস দেওয়া উচিত। পরের দৃশ্যে আমরা আহমদের মাকে নামাজরত অবস্থায় ছেলের জন্য দোয়া করতে দেখি। আহমদের মা তার ছেলের কথা ভাবতে থাকে, আর তখন আমরা ফ্ল্যাশব্যাকে দেখি আহমদ তার মাকে মিষ্টি খাওয়াচ্ছে এবং একটি চেন তার মায়ের গলায় পরিয়ে দেয়। তখন তার মা ছেলের জন্য অনেক গর্ববোধ করে। আহমদ তার মাকে কথা দেয় যে এই বছর পড়াশোনা শেষ করে ভালো একটা জব পেলে তাকে সঙ্গে নিয়ে যাবে। আহমদ তার মাকে একটি শাড়ি বের করে দেয়, যেটা তার মায়ের জন্য পাঠিয়েছিল। আহমদের মা সেই শাড়িটা দেখে অনেক বেশি খুশি হয়। এই কথাগুলো ভাবতে ভাবতে তার মা অনেক বেশি কান্না করতে থাকে। এদিকে থানায় নতুন ইন্সপেক্টর চলে আসে, যার নাম সাবিহা। থানার এসআই নাবি সাবিহার সাথে থানায় সব ইন্সপেক্টরদের সাথে পরিচয় করিয়ে দেয়। নাবি সাবিহাকে তার রুমে নিয়ে যায়। সাবিহা তখন ভেতরের রুমে গিয়ে দেখতে পায় যে টেবিলের উপর অনেক নাস্তা সাজিয়ে রাখা রয়েছে। এসব খাবার দেখে সাবিহা অনেক রেগে যায় আর নাবিকে জিজ্ঞেস করে নাস্তার জন্য কত টাকা বিল হয়েছে। নাবি আমতা আমতা করলে সাবি বুঝতে পারে যে এইগুলো টাকা দিয়ে কিনে আনা হয়নি, তার জন্য বিল ছাড়াই দোকান থেকে নিয়ে আসা হয়েছে। নাবির এমন কর্মকাণ্ডের জন্য সাবিহা তাকে অনেক বেশি বকা দিয়ে দেয় আর বলে আজ থেকে এসব চলবে না, আর তার নাস্তার বিল কত হয়েছে তা যেন তাকে জানিয়ে দেয়। সেই সাথে সাবিহা নাবিকে বলে সব খাবার দ্রুত সরিয়ে ফেলো। নাবি তখন একজন কনস্টেবলকে ডেকে টেবিলের উপর থেকে সবকিছু সরিয়ে ফেলতে বলে। ইন্সপেক্টর সাবিহার কথাবার্তা এবং আচরণ দেখে বোঝা যায় যে সে অনেক বেশি সৎ একজন পুলিশ অফিসার। গুলমেহের ও তার মা গুলদুরকে নিয়ে কথা বলছিল। গুলদুরের মা বুঝতে পারছে না ছেলে সন্তান থাকার পরেও সে এমন একটা কাজ কিভাবে করতে পারল। গুলমোহর তখন তার মায়ের কথা শুনে বলে, ভালোবাসা এমনই একটা বিষয় যা মানুষকে ভাবতে, চিন্তা করতে কিংবা কোনটা ভুল আর কোনটা সঠিক তা না ভেবেই সিদ্ধান্ত নিতে স্বাধীনতা দেয়। তখন তার মা বলে যে সিদ্ধান্তকে ভালোবাসা বলবে না, তার জন্য আমাদের জামাইয়ের শুধু মাথা নিচু হয়নি, বরং আমার আর তোমার বাবারও সম্মান নষ্ট হয়েছে। এ কথা শুনে সে বলে, আপনারা আমাকে এর মধ্যে থেকে বাইরে রাখতে পারলেন কিভাবে? গুলনুর যা করেছে, দুটো ছেলে 15 দিন ধরে বাড়ির বাইরে যেতে পারছে না, ওর স্বামী লজ্জায় কাউকে মুখ দেখাতে পারছে না। তাছাড়া এখন কি আমার জন্য ভালো কোনো পরিবার থেকে বিয়ের কথা বলতে আসবে? আমায় কোনো ছেলেকে বিয়ে করতে চাইবে? ওর সাথে যাদের সম্পর্ক রয়েছে তাদের সবার সাথেই সে অন্যায় করেছে। ইন্সপেক্টর সাবিহা যখন তার রুমে বসে কাজ করছিল তখন সে বাহিরে থেকে কারো কথার শব্দ শুনতে পায়। আসলে আহমদের মা থানার সামনে গিয়ে সাবিহার সাথে দেখা করতে চাইছে, তার ছেলের ব্যাপারে কথা বলতে, কিন্তু নাবি তাকে থানার বাইরে আটকে রেখেছে। চিৎকার চেঁচামেচি শুনে সাবিহা বাইরে বের হয়ে আসে আর তখন থানার সামনে আহমদের মাকে দাঁড়িয়ে থাকতে দেখতে পায়। সাবিহাকে দেখে আহমদের মা তার কথা শুনতে বলে। সে সাবিহাকে এটাও বলে যে 15 দিন ধরে থানার সামনে দিয়ে ঘুরছে, কিন্তু কেউ তার কথা শুনতে চাচ্ছে না। সাবিহা এই কথা শুনে নাবিকে বলে আহমদের মাকে ভেতরে নিয়ে যেতে। আহমদের মা ভেতরে গিয়ে সাবিহাকে বলে, আমার ছেলের উপর মিথ্যে দোষ চাপানো হচ্ছে। 2 বছর যাবৎ আমার ছেলে আহমদ মালিক হায়াতের 2 ছেলেকে পড়াতো। গুলনুর আমার ছেলেকে নিজের ভাইয়ের চোখে দেখত, আর আহমদও তাকে বড় বোন ভাবত। 15 দিন আগে ছেলের সাথে আমার কথা হয়েছে, তখন আহমদের কণ্ঠ শুনে অনেক টেনশন মনে হয়েছে তার। এরপর থেকে ওর সাথে আমার আর কোনো কথা হয়নি, ফোনও বন্ধ পাওয়া যাচ্ছে। এখানে আসার পর সবাই বলাবলি করতে শুনেছে যে আমার ছেলে নাকি গুলনুরকে নিয়ে পালিয়ে গেছে, কিন্তু আমার সেটা বিশ্বাস হচ্ছে না। আহমদ তো কোনো মেয়ের দিকে চোখ তুলেও তাকাতো না, গুলনুরের সাথে এমন কিভাবে করবে যেখানে সে তাকে বোনের চোখে দেখত? সাবিহা এসব কথা শুনে এসআই নাবিকে জিজ্ঞেস করে কেন আহমদের নিখোঁজের কমপ্লেন নেওয়া হয়নি। এ কথা শুনে নাবি বলে, ম্যাম নিখোঁজ তো হয়নি, তার ছেলে মালিক হায়াতের স্ত্রীকে নিয়ে পালিয়ে গেছে। সাবিহা জিজ্ঞেস করে, তোমার কাছে কোনো প্রমাণ আছে, তদন্ত করেছ? নাবি বলে, পুরো এলাকার মানুষ জানে, তারা সবাই এমনটা বলছে। কিন্তু সাবিহা নাবিকে কমপ্লেইন করতে বলে আর আহমদের মাকে আশ্বস্ত করে যে সে তার ছেলেকে খুঁজে বের করবে। আহমদের মা চলে যাবার পর নাবি বলে, ম্যাম আপনি এটা কি করছেন? এই মহিলা আপনাকে মিথ্যে বলছে। একথা শুনে সাবিহা বলে, আমি যেটা করছি সেটা আমার কাজ, এতদিন হয়তো এই থানায় কাজ হয়নি। সে সত্যি বলছে নাকি মিথ্যে বলছে তা আমরা কিভাবে জানবো? আমাদের কাজ তার ছেলেকে খুঁজে বের করা। সাবিহা নাবিকে 2 কাপ চা নিয়ে আসতে বলে আর চা খেতে খেতে নাবির কাছ থেকে জানবে কে এই মালিক হায়াত। এদিকে গুলনুরের বাবা মা মালিক হায়াতকে বলে তাদের ছোট মেয়ে গুলমোহরকে বিয়ে করার জন্য, কিন্তু মালিক হায়াত তাদের জানায় এটা আসলে সম্ভব না। কিন্তু গুলনুরের বাবা মা চায় না তাদের খারাপ মেয়ের জন্য মালিক বাকি জীবন এভাবে থাকুক, তাই তারা চাচ্ছে 2 ছেলের কথা চিন্তা করে মেহেরকে বিয়ে করতে।
তারা মালিক হায়াতকে ভেবে সিদ্ধান্ত জানাতে বলে। ঠিক তখন রহিম সেখানে এসে মালিক হায়াতের কানে কানে বলে, পুলিশ এসেছে। ইন্সপেক্টর সাবিহা নাবিকের সাথে নিয়ে মালিক হায়াতের সাথে দেখা করতে এসেছে। মালিক হায়াত তাদের দেখে বলে, বলুন ম্যাডাম, কিভাবে আপনাকে সাহায্য করতে পারি? সাবিহা তখন বলে, যতদূর জানি সাহায্য আপনার প্রয়োজন। আপনার স্ত্রী নিখোঁজ হবার বিষয়টি জানলাম। আমি জানতে পারি আপনি কেন এফআইআর করেননি? তখন হায়াত বলে, আমি চাই না এসব করে নিজের সম্মান আরও নষ্ট করতে। সাবিহা বলে, এমনও তো হতে পারে আপনার স্ত্রীকে কিডন্যাপ করা হয়েছে কিংবা অন্য কিছু। এই কথা শুনে হায়াত বলে, গুমকারীর সাথে টাকা পয়সা, স্বর্ণলঙ্কার কিংবা পাসপোর্ট নিয়ে যাবে না। সাবিহা জানায়, পুলিশ তাদের কাজ করছে, তাই মালিক হায়াত যেন আইনকে নিজের হাতে তুলে না নেয়। সাবিহার এসব কথা শুনে মালিক হায়াত ভেতরে চলে যায়। ইন্সপেক্টর সাবিহা কনস্টেবলদেরকে নিয়ে চলে যাবার সময় বাড়ির দোতলায় একটি মেয়েকে দাঁড়িয়ে থাকতে দেখে, আর সেই মেয়েটি গুলনুরের বোন গুলবেহের। সাবিহা যখন গাড়ি নিয়ে থানায় ফিরে যাচ্ছিল, তখন সে রাস্তায় সেই পাগল মহিলাকে দেখতে পায়, যে পাগল মহিলা আমরা শুরুতে দেখেছিলাম। পাগলটিকে দুহাত উপরে তুলে গাড়ির পাশ দিয়ে যেতে দেখে সাবিহা নাবিকে জিজ্ঞেস করে, কে এই মহিলা? তখন নাবি বলে, পাগল বেচারি, তার ছেলে এক দুর্ঘটনায় মারা যায়, আর তখন থেকেই তার এই অবস্থা। গুলবেহেরের সাথে তার বাবা মা যখন মালিক হায়াতের সাথে তার বিয়ের ব্যাপারে কথা বলছিল, তখন মালিক হায়াত এসে বলে, আপনাদের সিদ্ধান্তে আমি রাজি। অর্থাৎ মালিক হায়াত বাবা মায়ের সিদ্ধান্ত মেনে নিয়ে স্ত্রী গুলনুরের বোন গুলবেহেরকে বিয়ে করতে রাজি। এপিসোডের শেষ দৃশ্যে আমরা গুলবেহের আর মালিক হায়াতকে একসাথে বেলকনিতে দাঁড়িয়ে থাকতে দেখি। মালিক হায়াত মেহেরকে বলে, এই সময় তোমার এখানে আসা উচিত হয়নি, তোমার বাবা মা দেখে ফেললে খারাপ ভাববে। একথা শুনে মেহের বলে, তারা দুজনে তো বন্ধ রুমে তাদের মেয়ের কৃতকর্মের জন্য অনুতপ্ত হচ্ছে। এ কথা বলে মেহের মালিক হায়াতের হাতের উপর নিজের হাত রাখে আর বলে, শুভ বিবাহ মালিক হায়াত। আর এখানে প্রথম এপিসোড শেষ হয়। দ্বিতীয় এপিসোডের শুরুতে 3 সপ্তাহ আগে দৃশ্য দেখানো হয়। আহমদ বাচ্চাদের পড়াতে গেলে নূর দরজা খুলে দেয়। আহমদ যখন বাচ্চাদের পড়াচ্ছিল, তখন নূর আহমদের কাঁধে হাত রেখে বলে, আমি যেটা বলেছিলাম সেটা একবার ভেবে দেখো। রুমের বাহিরে দরজায় দাঁড়িয়ে তা মেহের দেখতে পায়। শুধু তাই নয়, বাচ্চাদের পড়ানো শেষে আহমদ যখন বাড়ি থেকে বের হয়, তখন মেহের নূর আর আহমদকে বাড়ির বাইরে দাঁড়িয়ে কথা বলতে দেখছিল। দৃশ্য পরিবর্তন হয় আর বর্তমান সময়ের দৃশ্য দেখানো হয়। মেহের আর হায়াত খান বারান্দায় দাঁড়িয়ে কথা বলছে। মেহের হায়াতকে বলে, আমি জানি আপনার অনেক কষ্ট হচ্ছে। গুলনুর তো এখন নিশ্চয়ই আফসোস করছে, আমরা তো কোনো ভুল করিনি, তাই না? এটা তো গুলনুরের সিদ্ধান্ত ছিল, যা করেছে নূর করেছে। সে যা করেছে তাতে যে ঝড় এসেছে, আমরা তো সে ঝড়ের হাওয়াতে ভেসে যাচ্ছি, আমরা কিছুই করিনি। এসব কথা শুনে হায়াত বলে, আমরা তো এখন অবৈধ এক সম্পর্কে আটকে আছি। হায়াত খান এবং মেহের মধ্যে কথা শুনে জানা যায় তার আগে থেকেই অবৈধ সম্পর্কে জড়িয়েছিল। তবে মেহের হায়াতকে এটা বোঝাতে চায় যে তারা একে অন্যের পরিপূরক, কেউ কাউকে ছাড়া থাকতে পারবে না। মেহের হায়াতকে বলে, আমার ভালোবাসা ভুলে যেও না হায়াত খান, নয়তো আমার পাগলামি তো ভালো করেই জানো। আহমদের মোবাইল লোকেশন ট্র্যাক করে থানায় পৌঁছে নাবি ইন্সপেক্টর সাবিহাকে জানায়, আহমদের মোবাইল প্রথমে ভাওয়ালপুর, রহিমার খানা এবং পরে শিকারপুর গিয়ে বন্ধ হয়েছে। ম্যাপে মার্কিং করে সাবিহা নাবিকে জিজ্ঞেস করে, তোমার মতে ওরা কোথায় যাচ্ছে? নাবি জানায়, রোড অনুযায়ী করাচি, কারণ করাচি থেকে কোথাও গিয়ে লুকানো অনেক বেশি সহজ। ডিউটি শেষে সাবিহা বাসায় ফিরে যায়, আর মোবাইলে তার মায়ের সাথে কথা বললে সাবিহা জানায় সে এখন আর বিয়ে করতে ইচ্ছুক না। সাবিহার হাজবেন্ড না থাকলে আজু নামের একটা মেয়ে আছে। সাবিহা বিয়ের কথা না ভেবেই মেয়ে আর নিজের কাজে এখন মনোনিবেশ করতে চাচ্ছে। পরের দিন সকালে সাবিহার মেয়ে আজু ঘুম থেকে উঠে তার পোষা পাখিকে খাওয়ানোর চেষ্টা করে, কিন্তু পাখি কিছুই খাচ্ছে না দেখে আজুর মন খারাপ হয়। সাবিহা এসে তার মেয়ের মন খারাপ দেখে জানতে পারে পোষা পাখিটি কিছুই খায়নি, তাই মেয়েটার মন খারাপ। সাবিহা তার মেয়েকে সান্ত্বনা দিয়ে থানার উদ্দেশ্যে বের হয়। থানায় যাওয়ার পর সাবিহা নাবিকে জানায় তারা আজ আহমদের ভার্সিটিতে যাবে, কিন্তু নাবি বুঝতে পারে না সাবিহা আহমদের ভার্সিটিতে গিয়ে কি করবে। তাছাড়া আহমদ পালিয়ে গিয়ে এখন আবার ভার্সিটিতে গিয়ে তো ক্লাস করবে না। নাবির এসব কথা শুনে সাবিহা জানায় তাদের ভার্সিটিতে গিয়ে জানতে হবে আহমদ ছেলেটা কেমন ছিল, কারণ একটা মানুষের ব্যাপারে ভালো মন্দ জানতে হলে তার টিচার কিংবা বন্ধুরা ভালো বলতে পারবে। তাই সাবিহা নাবিকে সাথে নিয়ে আহমদের ভার্সিটিতে যায়। সেখানে গিয়ে ভার্সিটির প্রিন্সিপালের থেকে সাবিহা জানতে পারে আহমদ অনেক ব্রিলিয়ান্ট স্টুডেন্ট, কিন্তু হঠাৎ পুলিশকে আহমদের ব্যাপারে খোঁজ নিতে দেখে প্রিন্সিপাল কিছুটা চমকে যায়। তাই সাবিহা জানায় আহমদ হয়তো কাউকে সাথে নিয়ে পালিয়ে গেছে, নতুবা আহমদের জীবন ঝুঁকিতে আছে। প্রিন্সিপাল থেকে সাবিহা আহমদের ক্লোজ ফ্রেন্ড সালারের ব্যাপারে জেনে নেয়। সালারকে জিজ্ঞাসাবাদ করে সাবিহা তেমন কিছুই জানতে পারে না, তবে এটা জানতে পারে কিছুদিন আহমদকে অনেক বেশি চিন্তিত দেখেছিল। সেই সাথে এটাও জানতে পারে মাকে ভালো রাখতে আহমদের অনেক বেশি টাকার প্রয়োজন ছিল। এ কথা শুনে সাবিহা আইডিয়া করে যে
টাকার জন্য আহমদ হয়তো শর্টকাট রাস্তা বেছে নিয়েছে। সাবিহার সাথে থাকা নামি ভাবে লোভের জন্য মধ্যবয়সী মহিলা আর স্বর্ণালঙ্কার নিয়ে আহমদ পালিয়েছে। তবে সাবিহা ভাবছে যদি টাকা পয়সার জন্য আহমেদ এসব করে থাকে তাহলে গুলনুরের সাথে পাসপোর্ট নিয়ে যাবার কারণ কি ছিল। সাবিহা বুঝতে পারছিল না একটা ছেলের রিপোর্ট ভালো হওয়া সত্ত্বেও এমন একটা ঘটনা কিভাবে ঘটে গেল। তবে আহমদ আর মালিক হায়াতের স্ত্রীর একসাথে উধাও হয়ে যাওয়া সাবিহার ব্রেনকে অন্যদিকে নিয়ে যাচ্ছে। অন্যদিকে স্ত্রী অন্য ছেলের হাত ধরে চলে যাওয়ার পরেও হায়াত খানের চুপ করে বসে থাকাও সাবিহার কাছে বেশ আশ্চর্যজনক। তাই সে নাবিকে বলে মালিক হায়াতের দিকে একটু নজর রাখতে, কিন্তু নাবি জানায় মালিক হায়াত যেন তেন লোক না, তাকে বারবার জেরা কিংবা জিজ্ঞাসাবাদ করা মোটেও উচিত হবে না, কারণ মালিক হায়াত পুলিশ আইজির বন্ধু। পরের দৃশ্যে আমরা গুলনুরের বাবা মাকে একসাথে বসে কথা বলতে দেখি। নূরের মা স্বামীকে বলে এত বড় মহলের নিস্তব্ধতা খুশি আর ধুমধাম বিয়ের আয়োজনের মাধ্যমে শেষ হবে। তখন নূরের বাবা জানায় এই বাড়ি এবং তাদের উপর নূরের জন্য কলঙ্ক লেগেছে। নূরের মা সবকিছু ভুলে গিয়ে দেরি না করে মেহের আর হায়াতের বিয়ে দেওয়ার কথা বলে, কিন্তু মেহেরের বাবা জানে আশেপাশের মানুষ এত দ্রুত সবকিছু ভুলে গিয়ে তাদের খুশির দিনকে মেনে নেবে না, তাই সে সাহস জুগিয়ে নিচ্ছে যাতে মানুষের মুখোমুখি দাঁড়াতে পারে। এসব শুনে মেহেরের মা জানায় মানুষকে ডেকে জানিয়ে কথা না শুনে নিজেরাই মেহের আর হায়াতের বিয়ে দিলে তো কারো কথা শুনতে হবে না। তাই সে হায়াতের সাথে কথা বলে এই সপ্তাহের মধ্যেই তাদের বিয়ে দিতে চায়। রাতে মেহের যখন ঘুমাচ্ছিল তখন সে হাত বাঁধা অবস্থায় নূরকে দেখতে পায়। মেহের কোনো কিছু না বলে তার কাছে এগিয়ে আসে আর বুকের উপর বসে গলা টিপে ধরে। মেহেরের দম যেন প্রায় বন্ধ হয়ে যাচ্ছে, চিৎকার করার চেষ্টা করেও কোনোভাবে চিৎকার করতে পারছে না। ঠিক তখনই মেহেরের ঘুম ভেঙে যায়। মেহের বুঝতে পারে এত খুশির স্বপ্ন দেখেছে, কিন্তু তবুও তার চোখে মুখে ভয় একদম স্পষ্ট। মেহের দেরি না করে মালিক হায়াতের কাছে যায় আর কান্না করতে করতে স্বপ্নের কথা খুলে বলে। মেহের জানায় স্বপ্নে গুলনুর তার গলা চিপে ধরেছিল, সে কোনোভাবেই ছাড়াতে পারছিল না। মেহের গুলনুরের কথা বলে কান্না করতে থাকে। হায়াত কোনোভাবেই তাকে শান্ত করতে পারছিল না। হায়াত বলে তুমি জানো মেহের, কেউ তোমার কিছু করতে পারবে না, তোমার অবধি কারো পৌঁছাতে হলে আমার মুখোমুখি হতে হবে। এপিসোডের শেষ দৃশ্যে আমরা দেখতে পাই গুলনুরের ছোট ছেলে ওমর ওয়াশরুমে দাঁড়িয়ে তার স্কুলের কথা ভাবছে। স্কুলের সব বাচ্চারা তাকে দেখে হাসাহাসি আর তামাশা করছে। এসব ভাবতে ভাবতে ওমর ওয়াশরুমের ফ্লোরে পড়ে থাকা ব্লেড দেখতে পায়। কোনো কিছু না ভেবে ওমর সেই ব্লেড দিয়ে নিজের হাত কেটে সেন্সলেস হয়ে ওয়াশরুমে পড়ে থাকে। খবর জানতে পেরে মালিক হায়াত ওমরকে ওয়াশরুম থেকে কোলে তুলে বাড়ি থেকে হসপিটালে নিয়ে যায়। ঠিক তখনই বাড়ির বাইরে রহিমের সাথে বসে থাকা কনস্টেবল নাবি তা দেখে ফেলে আর থানায় গিয়ে সাবিহাকে সবকিছু খুলে বলে। আর এরই সাথে দ্বিতীয় এপিসোডও শেষ হয়। এপিসোড 3-এর শুরুতে আমরা ইন্সপেক্টর সাবিহাকে দেখি রাস্তার পাশে একটা দোকান থেকে নাস্তা কিনে খেতে। সাবিহা তখন খেয়াল করে পাগল মহিলাটি রাস্তার পাশে বসে দুহাত দিয়ে মাটি খুঁড়ছে। সাবিহা বুঝতে পারে না ঠিক কী কারণে পাগল মহিলা দুহাত দিয়ে মাটি খুঁড়ছে, তাই সে অবাক দৃষ্টিতে পাগলের দিকে তাকিয়ে থাকে। হসপিটালের ডক্টর হায়াত খানকে জানায় এখন তার ছেলে সুস্থ আছে, তবে যেহেতু এটা সুইসাইড কেস তাই হসপিটাল থেকে তাকে থানায় জানানো হয়েছে। হায়াত খান এটা শুনে কিছুটা বিরক্ত হয়। ঠিক তার কিছুক্ষণ পর ইন্সপেক্টর সাবিহা নাবিকে সাথে নিয়ে হসপিটালে আসে। সেখানে গিয়ে সাবিহা হায়াত খানকে জানায় ডক্টরের সাথে তার কথা হয়েছে, আর এটা শুনে খুশি হয়েছে যে হায়াত খানের ছেলে আশঙ্কামুক্ত। সাবিহা হায়াত খানের ছেলে ওমরের সাথে কথা বলতে চায়, কিন্তু হায়াত খান জানায় ওমরের এখনও সেন্স আসেনি, আর যদি সেন্স আসেও তবুও সে সাবিহাকে তার ছেলের সাথে দেখা করার পারমিশন দেবে না। যেহেতু ছেলেকে কিছু জিজ্ঞেস করতে পারবে না, তাই সাবিহা হায়াত খানকে বলে দেখুন হায়াত খান, আমি জানি আপনি খুব খারাপ সময়ের মধ্যে দিয়ে যাচ্ছেন, তাই আপনার উচিত পুলিশকে কোঅপারেট করা, আইন নিজের হাতে তুলে না নেওয়া। হায়াত খান জানিয়ে দেয় এটা তার পরিবারের ম্যাটার, তাই সে নিজেই দেখে নেবে। কথা শেষ করে সাবিহা নাবিকে নিয়ে সেখান থেকে চলে যায়। ওমরের সেন্স ফেরার পর হায়াত খান সেখানে যায় আর ছেলেকে জিজ্ঞেস করে তুমি কেন এমনটা করলে। তখন ওমর বলে স্কুলের সবাই আমার আম্মাকে নিয়ে উল্টাপাল্টা কথা বলেছে। এ কথা শুনে হায়াত বলে খারাপ মানুষেরা খারাপ কথা তো বলবেই, কিন্তু খারাপ মানুষদের জন্য আমরা নিজেকে কেন শাস্তি দেব। পরের দৃশ্যে দেখা যায় নাবি হায়াত খানের বাড়িতে গিয়ে রহমানের সাথে কথা বলছে। নাবি রহমানকে জানায় ইন্সপেক্টর সাবিহা হায়াত খানের বাড়ির লোকদের সাথে কথা বলতে চায় আর কিছু প্রশ্ন জিজ্ঞেস করতে চায়, কিন্তু রহমান সোজাসুজি নাবিকে জানিয়ে দেয় বাড়িতে কেউ নেই, সবাই গ্রামে চলে গেছে। এ কথা শুনে সে যেন সাবিহাকে জানিয়ে দেয়। নাবি থানায় ফিরে গিয়ে সাবিহাকে জানায় হায়াত খানের বাড়িতে পরিবারের জন্য কোনো সদস্য নেই অন্য। বাড়ির আশেপাশের লোকজন থেকে খোঁজ নেওয়ার চেষ্টা করা হয়েছে, কিন্তু কেউ তেমন কিছু বলতে পারছে না। রহমান হায়াত খানকে যখন জানায় সাবিহা তার পরিবারের সাথে কথা বলতে চাচ্ছে, তখন হায়াত খান রহমানকে বলে ইন্সপেক্টর সাবিহাকে আজ রাতের ডিনারে দাওয়াত করতে,
তবে সাবিহা যেন পুলিশের ইউনিফর্মে না আসে আর তাকে নিয়ে আসার জন্য হায়াত খান গাড়ি পাঠাবে। এদিকে সাবিহা নাবিকে নিয়ে আহমদের বাড়িতে যায়। আহমদের মা সাবিহাকে দেখে জিজ্ঞেস করে, আহমদের খোঁজ পাওয়া গেছে? সাবিহা তখন জানায় যে সে বাড়ি তল্লাশি করবে। আহমদের মা বলে, বাড়ি তল্লাশি কেন? আপনারা তো আবার ছেলেকে খুঁজছেন, তাই না? সাবিহার কথা মতো নাবিক ঘর তল্লাশি করে আর টেবিলের উপর রাখা একটি খাতার ভেতর থেকে কিছু পেপার খুঁজে পায়, যাতে সুন্দর করে আহমদকে ভালোবাসার কথাগুলো লেখা ছিল। এসব পেপার দেখে সাবিহা আর আহমদের মা দুজনেই চমকে যায়। রহমান নাবিকে কল দিয়ে জানায় হায়াত খান ইন্সপেক্টর সাবিহাকে রাতে ডিনারের জন্য ডেকেছে। সাবিহা রাতে হায়াত খানের পাঠানো গাড়িতে চড়ে তার বাড়িতে আসে। সেখানে গিয়ে পরিবারের সবাইকে একসাথে দেখতে পায়। হায়াত খান এক এক করে পরিবারের সবার সাথে সাবিহার পরিচয় করিয়ে দেয়। সবাইকে একসাথে পেয়েও সাবিহা কাউকে কোনো প্রশ্ন কিংবা জিজ্ঞাসা করার সুযোগ পায় না, কারণ হায়াত খান পরিবারের সবার হয়ে নিজেই সাবিহার সব প্রশ্নের উত্তর দেয়। হায়াত খান সাবিহাকে এটা বোঝাতে চায় যে গুলনুরের জন্য তার পরিবারের সবাইকে অনেক কিছু সহ্য করতে হচ্ছে। দৃশ্য পরিবর্তন হয় আর 23 দিন আগের ঘটনা ফ্ল্যাশব্যাকে দেখানো হয়। গুলনুর নামাজ পড়ে কাজের মেয়ে রুকসাকে ডাকে আর তার 2 ছেলেকে তুলে দেওয়ার জন্য, কিন্তু রুকসার জানায় সে ছেলেদের ডেকেছে, কিন্তু তার মা না যাওয়া অবধি তারা বিছানা থেকে উঠবে না। তাই নূর রুকসাকে নাস্তা বানাতে বলে নিজেই ছেলেদের ডেকে তুলতে চায়। নূর রুমে গিয়ে তার 2 ছেলেকে ডাকে। তখন ছোট ছেলে ওমর জানায় তার আজ পেটে ব্যথা করছে, তাই সে স্কুলে যাবে না। ছেলের এই কথা শুনে নূর বুঝতে পারে স্কুলে না যাবার জন্য ভনিতা করছে, তাই সে ছেলের সাথে দুষ্টুমি খুনসুটি করে 2 ছেলেকে ডেকে তুলে স্কুলে পাঠায়। অন্যদিকে আহমদ ভার্সিটির জন্য রেডি হয়ে বের হয়, কিন্তু সে প্রতিদিন ভার্সিটি যাবার আগে একটি হোটেলের সামনে বসে পাগল মহিলাকে নিজ হাতে নাস্তা করায়। আহমদ জানে এই পাগল মহিলাকে দেখার কেউ নেই, তাই আহমদ প্রতিদিন এসে নিজ হাতে খাবার তুলে খাইয়ে দেয়। খাওয়া শেষ হলে আহমদ সেখান থেকে ভার্সিটিতে যায়। হায়াত খান টেবিলে বসে যখন নাস্তা করছিল তখন তার স্ত্রী নূর পাশেই বসেছিল, কিন্তু কিছু সময় পর হায়াত খানের মোবাইলে রিং বাজতে থাকে। তবে হায়াত খান মোবাইল রিসিভ না করে রেখে দেয়। হায়াত খান নূরকে জানায় বাড়ি থেকে গুলমোহর এখানে এসেছে। বোনের হঠাৎ এখানে আসার কথা শুনে নূর কিছুটা অবাক হয়। তখন হায়াত জানায় মেহের তাকে গতকাল জানিয়েছে, কিন্তু সে নূরকে জানাতে ভুলে গেছে। মেহের এয়ারপোর্টে চলে এসেছে, তাই হায়াত খান এখন মেহেরকে নিয়ে আসার জন্য নাস্তা না করেই বের হয়। কিছু সময়ের মধ্যে হায়াত খান এয়ারপোর্টে থেকে গুলমেহেরকে সাথে নিয়ে ফিরে আসে। মেহেরকে দেখে তার বোন নূর অনেক খুশি হয়। মেহের ভেতরে চলে যাবার পর নূর হায়াতকে বলে হঠাৎ তার বোন মেহেরের আসার পেছনে কোনো না কোনো কারণ আছে, হয়তো কোনো ঝামেলা হয়েছে, তাই মেহের এখানে চলে এসেছে। এসব কথা শুনে হায়াত খান স্ত্রী নূরকে বলে কোনো কিছু না হলে কি মেহের এখানে আসতে পারবে না? এটা তার বোনের বাড়ি, তাই যে কোনো সময় সে আসতে পারে। মেহের খাবার টেবিলে বসে নূরের 2 ছেলের সাথে দুষ্টুমি মজা করে। ছেলে দুজন রুমে চলে যাবার পর নূর মেহেরকে বলে শায়ানের সম্বন্ধ নিয়ে কি ভাবলে? শায়ান আর মেহেরের বিয়ের কথা চলছে, কিন্তু মেহের শায়ানকে মোটেও পছন্দ করে না, আর এই বিয়েতে সে রাজি না। তাই সে নূরের কথায় পাত্তা না দিয়ে টেবিল থেকে উঠে চলে যায়। হায়াত খানকে চিন্তিত দেখে রহমান জানতে চায় কি এমন হয়েছে যার কারণে সে এত চিন্তিত। তখন হায়াত খান জানায় তেমন কিছুই না। যখন হায়াত খান রহমানের সাথে বৈঠকে বসে কথা বলছিল ঠিক তখন সেখানে গুলমেহের যায় আর হায়াতকে জিজ্ঞেস করে আপনি কি নূরের সাথে কথা বলেছেন কিনা। এই কথা শুনে হায়াত খান বলে তুমি তোমার রুমে যাও মেহের। কারণ জানতে চাইলে হায়াত মেহেরকে বলে যে এটা বৈঠক। হায়াতের এমন কথা শুনে মেহের বলে ও আচ্ছা, তাহলে এই বাড়িতে এমন কোনো স্থান আছে যেখানে যাওয়ার পারমিশন আমার নেই? মেহের তো কথা শুনে হায়াত কিছুটা রেগে গেলে মেহের সেখান থেকে এটা বলে চলে যায় যে সে বাহিরে তার জন্য ওয়েট করবে। এপিসোডের শেষ দৃশ্যে দেখা যায় আহমদ হায়াতের 2 ছেলেকে পড়াতে বাড়িতে এসেছে। পড়ার টেবিলে নূর আহমেদের জন্য চা নিয়ে আসে আর বলে যদি তোমার অন্য মেয়ে পছন্দ থাকে তাহলে আমাকে বলো। আহমেদ বলে না না, এমন কিছু না। গুলমেহের রুমের বাইরে দাঁড়িয়ে দেখতে পায় নূর আহমেদের সাথে হেসে হেসে কথা বলছে। আহমদ যখন ওমরকে তার পড়া দেখিয়ে দিচ্ছিল নূর তখন আহমদের কাঁধে হাত রেখে বলে আমি যা বলেছিলাম তা একবার ভেবে দেখবে। মেহের দূরে দাঁড়িয়ে আহমদের কাঁধে নূরের হাত রাখাটা মোটেও পছন্দ করে না, তবে মেহের হয়তো এমন একটা সুযোগের অপেক্ষায় ছিল, তা তার মুখের হাসি দেখেই বোঝা যায়। 4র্থ এপিসোডের শুরুতে আমরা আহমদকে দেখি পাগল মহিলাকে নাস্তা খাইয়ে দিচ্ছে। প্রতিদিন আহমদকে এভাবে পাগলকে খাইয়ে দিতে দেখে দোকানের ছোট ছেলেটি জিজ্ঞেস করে আহমদ ভাই এসব করে আপনি কি পান? আহমদ জানায় তার অনেক ভালো লাগে, কারণ তার মা এখানে নেই, তাই মায়ের যত্ন নিতে পারে না। এই কারণে সেই মহিলার যত্ন নিয়ে মায়ের প্রতি দায়িত্ব পালন করে। তখন ছোট ছেলেটি জানতে চায় এই মহিলার ছেলে আছে কিনা। তখন আহমদ জানায় তার ছেলে একটি দুর্ঘটনায় মারা গেছে, আর যদি তার ছেলে বেঁচে থাকতো আজ তাহলে হয়তো তার অবস্থা এমন হতো না। বাড়ি ফিরে আহমদ যখন তার ব্যাগ থেকে বইপত্র বের করছিল তখন সে দেখতে পায় তার ব্যাগের মধ্যে একটি পেপারে সুন্দর রং করে আই লাভ ইউ লেখা। আহমদ এটা দেখে বেশ অবাক হয়।
পরের দৃশ্যে দেখা যায় গুলনুর তার মায়ের সাথে ফোনে কথা বলছে। নূর তার মাকে বলে শায়ানের পরিবারের সাথে কথা বলে সিদ্ধান্ত জানাতে কিছুটা সময় চেয়ে নিতে। নূর ভাবছে তারা যদি মেহেরকে কিছুটা সময় দেয় তাহলে সে বিয়ের জন্য সঠিক ডিসিশন নিতে পারবে। নূর মেহেরের সাথে আবারও বিয়ের ব্যাপারে কথা বলে, কিন্তু মেহের এই বিয়ে নিয়ে মোটেও আগ্রহী না, কারণ শায়ানকে তার পছন্দ না। নূর তার বোন মেহেরকে বোঝানোর ট্রাই করে, কিন্তু মেহের তার কোনো কথাই শুনতে রাজি না। মেহের সোজাসুজি জানিয়ে দেয় যে সে তার পছন্দ আর ইচ্ছে মতোই বিয়ে করবে। বিয়ের প্রেশারের কারণে মেহের মালিক হায়াতের সাথে গিয়ে কথা বলে। হায়াতের কাছে মেহের জানতে চায় বিয়ের কথা শুনেও হায়াত কেন চুপচাপ বসে আছে। মেহের আর হায়াতের কথা শুনে বোঝা যায় নূরের অগোচরে তারা দীর্ঘদিন যাবৎ অবৈধ প্রেমের সম্পর্কে জড়িয়ে আছে। এই কারণে মেহের অন্য কাউকে নয় বরং জীবনসঙ্গী হিসেবে মালিক হায়াতকেই পেতে চাইছে। কিন্তু হায়াতের এখন চুপ থাকার কারণে মেহের তার ভবিষ্যৎ নিয়ে চিন্তিত হয়ে হায়াতের কাছে জানতে চায় এই চুপ থাকা কি তার প্রতি প্রেমের উদাসীনতা, নাকি নূরের জন্য কোনো ঝড় অপেক্ষা করছে। নূরের এই কথা শুনে হায়াত জানায় তার এই নীরবতা যে কোনো কিছু হতে পারে, শুধুমাত্র তাকে ধোঁকা দেওয়া ব্যতীত। এই কথা শুনে মেহের হায়াতকে বলে প্রমাণ করতে আর তাকে নিজের করে নিতে। তখন হায়াত বলে সে চাইলেও নূরকে ডিভোর্স দিতে পারবে না, কারণ নূর মেহেরের আপন বড় বোন। নূরকে ডিভোর্স দিয়ে হায়াত নূরের বাবা মায়ের কাছে কিভাবে আবার ছোট মেয়েকে চাইবে? তারা তখন ছোট মেয়েকে না দিয়ে উল্টো তার মুখে থুতু ছুঁড়ে মারবে। তবে মেহের এসব কিছুই ভাবছে না, সে যে কোনোভাবে এখন হায়াতকে নিজের করে পেতে চায়। কিন্তু মেহের আর হায়াতের মাঝে এখন সব থেকে বড় বাধা গুলনুর। তাই মেহের চাইছে তার পথের কাঁটা সরিয়ে হায়াতকে নিজের করে পেতে। মেহের নূর আর আহমদের মধ্যে ভালো সম্পর্কের কথা জানতে পারায় নিজেদের পথের কাঁটা সরাতে মেহের আহমদ আর নূরের মধ্যে ভালো সম্পর্কটা হায়াতের চোখে খারাপভাবে প্রেজেন্ট করে। নূর তার প্ল্যান হায়াতের সাথে শেয়ার করে আর বলে বাচ্চাদের টিচার আহমদ আর নূরের মধ্যে বেশ ভালো সম্পর্ক, আমার কাছে মোটেও ভালো লাগেনি। টিচারের সাথে বোনের এমন সম্পর্ক দেখে তার ভালো লাগেনি। আর হায়াত তো নূরের স্বামী, তার কি এই সম্পর্কের কথা জানার পর ভালো লাগবে? তাছাড়া হায়াতের স্ত্রী নূরকে যদি বাহিরের কেউ পরপুরুষের সাথে দেখে তাহলে মান সম্মান সব নষ্ট হয়ে যাবে। মেহের নূর আর আহমদের সম্পর্ক টেনে হায়াতকে উস্কে দিতে থাকে নূরকে তাদের পথ থেকে সরিয়ে দেওয়ার জন্য। মেহের আর হায়াত যখন এসব প্ল্যান করছিল তখন জানালার বাহিরে দাঁড়িয়ে কাজের মেয়ে রুকসার সব শুনে ফেলে। আর ঠিক তখন বাহিরে থাকা হায়াতের বিশ্বস্ত লোক রহমান রুকসাকে জানালার কাছে দাঁড়িয়ে থাকতে দেখে পিস্তল তাক করে ধরে। পরের দিন সকালে নূর নামাজ পড়ে যখন রান্নাঘরে যায় তখন সেখানে রুকসারকে না দেখে নূর তাকে খুঁজতে থাকে। খুঁজতে খুঁজতে নূর রুকসার রুমের কাছে চলে যায়, কিন্তু এখানে গিয়ে দেখতে পায় দরজায় তালা ঝুলছে। হঠাৎ না বলেই রাতেই রুকসার কেন চলে গেল তা নূর বুঝতে পারে না। তখন নূর বাড়ির কাজের ছেলে আসিফকে দেখে রুকসারের কথা জানতে চায়। তখন আসিফ জানায় রুকসার গতরাতে বাড়িতে চলে গেছে, কারণ তার বাবার শরীর ভালো না। নূর যখন জানতে চায় আসিফ তার ব্যাগ নিয়ে কোথায় যাচ্ছে তখন সে জানায় রহমান ভাই তাকেও ছুটি দিয়েছে, তাই সে বাড়ি চলে যাচ্ছে। নূর বুঝতে পারে না হঠাৎ করে এসব কি কারণে হচ্ছে আর কেনই বা হচ্ছে। রহমান রুকসারকে একটি নির্জন পরিত্যক্ত বাড়িতে আটকে রেখেছে আর সেখানে একটি ছেলেকে দায়িত্ব দিয়েছে রুকসারকে দেখে শুনে রাখার জন্য। রহমান রুকসারকে আটকে রেখেছে এই কারণে যে রুকসার মেহের আর হায়াতের মধ্যে অবৈধ সম্পর্ক এবং তারা দুজন নূরকে নিজেদের রাস্তা থেকে যে সরাতে চাচ্ছে আর যে প্ল্যান করেছে তা জেনে গেছে। রুকসার যদি সবাইকে বলে দেয় তাহলে মেহের আর হায়াতের প্ল্যান ভেস্তে যাবে। কিন্তু রহমান রুকসারকে এখন বাঁচিয়ে রাখবে নাকি মেরে ফেলবে তার ডিসিশন নেবে হায়াত খান। রুকসার কান্না করতে করতে জিজ্ঞেস করে নূরের সাথে তারা কি করেছে আর নূর এখন কোথায় আছে। রহমান রুকসাকে জানায় যদি এই বন্দি জীবন থেকে মুক্তি পেতে চায় তাহলে যা দেখেছে আর যা শুনেছে তা ভুলে যেতে, তাহলে হয়তো হায়াত খানের তার প্রতি মায়া হবে আর সে তাকে মুক্তি দেবে। ইন্সপেক্টর সাবিহা তার বাড়িতে বসে আহমদ আর নূরের কেস নিয়ে ভাবছিল। তখন তার মনে হয় যে আহমেদ হয়তো নূরকে নিয়ে পালিয়ে যায়নি, হয়তো হায়াত খানের পরিবারের মধ্যে এমন কোনো রহস্য লুকিয়ে আছে যার কারণে আহমদ আর নূর নিখোঁজ হয়েছে। পরদিন সকালে সাবিহা যখন গাড়িতে করে থানায় যাচ্ছিল তখন সে বাজারের একটি দোকানের সামনে পাগল মহিলাকে দেখতে পায়। সাবিহা গাড়ি থেকে নামে আর দেখে দোকানদার ছোট ছেলেটি পাগল মহিলাকে খাওয়ানোর চেষ্টা করছে, কিন্তু পাগল মোটেও খেতে চায় না। সাবিহা কাছে গিয়ে ছোট ছেলেকে জিজ্ঞেস করে কি হয়েছে। তখন ছেলেটি জানায় মহিলাকে খাবার খাওয়ানোর চেষ্টা করছে, কিন্তু সে আহমদের হাত ছাড়া কারো হাতে খাবে না। ছেলেটি আহমদের কসম বলেও সাবিহার সামনে খাওয়ানোর চেষ্টা করে, কিন্তু সে তবুও খেতে চায় না। সাবিহা থানায় গিয়ে নাবিকে জিজ্ঞেস করে আহমদ আর নূরের ব্যাপারে বাস স্ট্যান্ড রেল স্টেশনে ভালোভাবে খোঁজ নিয়েছে কিনা। তখন নাবি জানায় সে সব জায়গায় ভালোভাবে খোঁজ নিয়েছে, এমনকি সিসিটিভি ফুটেজও চেক করেছে, কিন্তু কোথাও আহমদ আর নূরকে দেখা যায়নি। এ কথা শুনে সাবিহা নাবিকে বলে হয়তো হায়াত খানের বাড়ির ভেতরে খবর স্থানীয় লোকদের সাথে কথা বলে জানার চেষ্টা করা যাবে, তবে এটা যেন সম্পূর্ণ গোপন থাকে। সাবিহার কথা মতো নাবি একজন ছেলেকে দিয়ে খোঁজ নিতে শুরু করে।
এদিকে মেহেরের বাবা মা হায়াত খানের সাথে বসে কথা বলে তারা জানায় এখন এই বাড়িতে থেকে তারা আর কোনো যন্ত্রণা পেতে চায় না, তাই সিদ্ধান্ত নিয়েছে মেহের আর হায়াতের বিয়ের প্রথম দিন পরেই বাড়িতে ফিরে যাবে। যখন মেহেরের বাবা মা কাউকে না জানিয়ে বিয়ের কাজ সম্পন্ন করতে চায় তখন হায়াত খান বলে নূর যে খারাপ আর ঘৃণিত কাজ করেছে সেটা সবাই জেনেছে, আর এখন বিবাহের মতো খুশির একটা অনুষ্ঠান হলে অনেক ধুমধাম করে আয়োজন করতে হবে যাতে নূরের বদনাম কিছুটা হলেও মুছে ফেলতে পারে। তাছাড়া হায়াতের ভাষ্য মতে মেহেরের তো কোনো দোষ নেই, তাহলে কেন তার বিয়ের ধুমধাম আয়োজন হবে না? হায়াত খান এই বিয়ের আয়োজনে কোনো কমতি রাখতে চায় না। পরের দৃশ্যে মেহেরকে দেখা যায় বিয়ের ড্রেস আর গহনা নিয়ে সে খুব খুশি মনে বিয়ের প্রিপারেশন নিচ্ছে। মেহেরকে এত খুশি হতে দেখে তার মা কিছুটা হলেও অবাক হয়, তবে সে এটা ভেবে খুশি যে নূরের এমন একটি কাজের পরেও মেহের নিজেকে সামলে বিয়ের জন্য রাজি হয়েছে। এদিকে নাবি সাবিহাকে নিয়ে দেলোয়ারের সাথে দেখা করতে যায়, যাকে নাবি খোঁজ নেওয়ার কাজ দিয়েছে। দেলোয়ার সাবিহাকে জানায় হায়াত খানের বাড়িতে 4 জন বাহিরের লোক ছিল যারা বাড়ির কাজ করত। তাদের মধ্য থেকে 3 জনের সাথে কথা বলে দেলোয়ার জানতে পেরেছে ঘটনার একদিন আগে তাদের ছুটি দেওয়া হয়েছে। সাবিহা কাজের মেয়ে রুকসার ব্যাপারে জানতে চাইলে দেলোয়ার জানায় রুকসার ঘরে তালা দেওয়া, কিন্তু সাবিহার রুকসাকে চাই জীবিত অবস্থায়। সেই সাথে দেলোয়ারকে হায়াত খানের বিশ্বস্ত লোক রহিমের উপর নজর রাখার দায়িত্ব দেয়। এদিকে হায়াত আর মেহেরের বিয়ের আয়োজনে ব্যস্ত থাকতে দেখা যায় তাদেরকে। তখন সেখানে হায়াত খান আসে আর রহিম তখন জানায় কেউ একজন রুকসার ব্যাপারে বিস্তারিত খোঁজ খবর নেওয়ার চেষ্টা করছে। তাই রহিম হায়াতের অনুমতি চায় রুকসাকে মেরে ফেলার, কারণ রুকসা এখন তাদের জন্য অনেক বড় হুমকি হয়ে দাঁড়িয়েছে। রহিম হায়াত খানের কথা মতো রুকসাকে মারার জন্য নির্জন সে বাড়িতে যায় যেখানে রুকসাকে আটকে রাখা হয়েছে। রহিমকে ফলো করে দেলোয়ারও সে বাড়ি অবধি পৌঁছে যায়। রহিম যখন ঘরের ভেতরে ঢুকে রুকসাকে মারার জন্য পিস্তল তাক করে, ঠিক তখন সেখানে দেলোয়ার পৌঁছে যায় আর রহিমের উপর গুলি চালিয়ে আহত করে রুকসাকে সেখান থেকে জীবিত উদ্ধার করে। আর এরই সাথে 4র্থ এপিসোড এখানেই শেষ হয়। 5ম এপিসোডের শুরুতে দেখা যায় ইন্সপেক্টর সাবিহার মেয়ে আরজুর পোষা পাখিটি মারা গেছে। আজও তার পাখির মৃত্যুতে একদম ভেঙে পড়ে, কিন্তু সাবিহা তাকে বুঝিয়ে সান্ত্বনা দিতে থাকে। আজও তার পাখিটিকে কবর দেওয়ার জন্য বাড়ির গার্ডেনে যায় আর সেখানে 2 হাত দিয়ে মাটি খুঁড়তে থাকে। আজুকে 2 হাতে মাটি খুঁড়তে দেখে সাবিহার সেই পাগল মহিলার কথা মনে পড়ে, যাকে সাবিহা প্রায় দেখে রাস্তার পাশে বসে মাটি খুঁড়ছে। সাবিহার তখন মনে হয় নিশ্চয়ই মহিলা এমন কিছু দেখেছে বা জানে যার কারণে সে প্রায় সময় 2 হাত দিয়ে মাটি খুঁড়তে থাকে। তাছাড়া দোকানদার বাচ্চাটির সাথে কথা বলে সাবিহা জানতে পেরেছিল আহমদ পাগল মহিলার অনেক যত্ন নিত, এমনকি প্রতিদিন দোকান থেকে খাবার কিনে খাইয়ে দিত। সাবিহা দেরি না করে তার প্রশ্নের উত্তর খুঁজতে সেই রাতেই পাগল মহিলার কাছে যায়। তখন সে দেখে মহিলা রাস্তায় বসে মাটি খুঁড়ছে। সাবিহা মহিলার সামনে গিয়ে বসে আর তার খোঁড়া মাটির নিচে 2টি পাথর রাখে। তখন পাগল মহিলা পাথর দুটিকে 2 হাতে মাটি চাপা দেয় আর অঝরে কান্না করতে থাকে। সাবিহার তখন বুঝতে বাকি থাকে না এই পাগল মহিলা কেন কান্না করছে। সবকিছু বোঝার পর সাবিহার চোখ বেয়ে অশ্রু ঝরে পড়ে। নিজেকে সামলে সাবিহা অনেক বড় একটা সিদ্ধান্ত নেয়, আর সেটা হচ্ছে বিশিষ্ট ব্যক্তি মালিক হায়াত খানের বাড়িতে তল্লাশি চালাবে। সাবিহা জানে কাজটা মোটেও সহজ না, তাই সে ঊর্ধ্বতন কর্মকর্তার সাথে কথা বলে আর হায়াত খানের বিরুদ্ধে ওয়ারেন্ট নেওয়ার প্রক্রিয়া শুরু করে, আর নাবিকে বলে আশেপাশের সব থানায় জানিয়ে ফোর্স রেডি রাখতে। হায়াত খান চিন্তিত হয়ে রহিমকে কল করে, কিন্তু রহিম তার কল রিসিভ করে না। ঠিক তখন হায়াত খান তার বাড়ির সামনে পুলিশের গাড়ি দেখতে পায়। হায়াত খানের বুঝতে বাকি থাকে না পুলিশ তার বাড়িতে আসবে। হায়াত খান আরও বেশি চিন্তিত হয়ে দোতলা থেকে বাড়ির নিচে চলে আসে আর সবাইকে ভেতরে চলে যেতে বলে। তখন হায়াত খান বাড়ির বাহিরে গিয়ে সাবিহাকে ফোর্সের সাথে দেখতে পায়, আর অনুমতি ছাড়া তার বাড়িতে ফোর্স দিয়ে যাবার কারণে সাবিহার সাথে চিৎকার করতে থাকে। সাবিহা যখন হায়াত খানকে কোনো রকম তামাশা না করতে বলে তখন হায়াত খান চিৎকার করে জানতে চায় তার বিরুদ্ধে ওয়ারেন্ট আছে কিনা। কথা শুনে সাবিহা দেরি না করে ওয়ারেন্ট পেপার বের করে দেখায়। সাবিহা হায়াত খানকে সাথে নিয়ে বাড়ির গার্ডেনে যায় আর সেখানে একটি স্থানে লাল কার্পেট সরিয়ে সাথে থাকা কনস্টেবলদের মাটি খুঁড়তে বলে। সাবিহার কথা মতো কনস্টেবল মাটি খুঁড়ে আর সেখানে জোড়া লাশ পায়, যা মূলত আহমদ আর নূরের ছিল। তখন সেখানে সে পাগল মহিলা যায় আর নিজ চোখে আরও একবার আহমদের পচা গলিত লাশ পুলিশকে নিয়ে যেতে দেখে। নিজেকে সামলাতে না পেরে মহিলা মাটিতে বসে অঝরে কান্না করতে থাকে। জোড়া খুনের দায়ে সাবিহা হায়াত খানকে গ্রেফতার করে। সে রাতে বাড়ি ফিরে সাবিহা তার মেয়ে আজুর মৃত পাখির কবর দেখে মুচকি হাসতে থাকে, কারণ এই ছোট্ট একটি পাখির কবর তাকে অনেক বড় রহস্যজনক কেসের জট খুলতে সাহায্য করেছে। পরের দিন সকালে সাবিহা থানায় গিয়ে নাবিকে জিজ্ঞেস করে লাশ দুটোর পোস্টমর্টেম রিপোর্ট কখন হতে পারে। তখন নাবি জানায় দুপুর 2টার মধ্যেই পেয়ে যাবে। সাবিহার ফরেন্সিক রিপোর্ট সহ পোস্টমর্টেম রিপোর্ট তার টেবিলে চায়।
সাবিহা মালিক হায়াতের ব্যাপারে জানতে চাইলে নাবি জানায় কারোর সাথে কোনো কথা বলছে না, সে একদম নিশ্চুপ হয়ে আছে। হসপিটালের মর্গে আহমদের মা তার ছেলের লাশ দেখতে যায়। সেখানে গিয়ে আহমদের মা ছেলের পচাগলিত লাশের মুখ দেখে চমকে যায় আর অঝরে কান্না করতে শুরু করে। ছেলের খুনিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে আহমদের মা থানার সামনে যায় আর জানায় যতক্ষণ পর্যন্ত তার ছেলের খুনিদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত না করা হবে ততক্ষণ অবধি সে তার ছেলের লাশ দাফন করবে না। আহমদের মায়ের কথা শুনে ইন্সপেক্টর সাবিহা তাকে ওয়াদা করে আশ্বস্ত করে যে খুব তাড়াতাড়ি সে আহমদ এবং নূরের খুনিদের উপযুক্ত শাস্তি নিশ্চিত করবে। সাবিহা হায়াত খানের মুখ থেকে সত্যিটা জানার জন্য জিজ্ঞাসাবাদ করতে চায়, কিন্তু হায়াত খান মুখ খুলতে চায় না। এই কারণে সাবিহা খোদার কসম করে বলে যে তার মুখ থেকে সত্যিটা বের করতে শেষ অবধি যেতেও পারবে। সাবিহার এই কথা শুনে হায়াত খান বলে যে সে সব সত্যিটা বলবে, তবে একা না, বরং উকিলের সামনে। হায়াত খানকে জামিনে জেল থেকে ছাড়িয়ে নিতে তার শ্বশুর অর্থাৎ নূর আর মেহেরের বাবা একজন মহিলা উকিল নিয়ে থানায় আসে। নূরের বাবা পুরো বিষয়টি সাবিহার সামনে ওলটপালট করে দেয়, কারণ হায়াত খানকে বাঁচাতে সে নিজের মেয়ে নূর আর আহমদের খুনের দায় নিজের কাঁধে নেয়। উকিলের সামনে তিনি জানান আহমদের সাথে মেয়ের অবৈধ সম্পর্কের কথা জানার পর এবং হায়াত খানের বাড়িতে এসে দুজনকে একসাথে দেখার পর দুজনকে একসাথে খুন করা হয়েছে। তবে তিনি এই খুনের জন্য মোটেও অনুতপ্ত নয়, কারণ তার মেয়ে যে ঘৃণিত কাজ করেছে তাতে বেঁচে থাকার অধিকার হারিয়ে ফেলেছে। উকিলের সামনে জোড়া খুনের দায় নিজের কাঁধে নেওয়ার কারণে সাবিহা বাধ্য হয় হায়াত খানকে ছেড়ে দিতে। হায়াত খানের স্থানে জোড়া খুনের দায়ে নূরের বাবাকে গ্রেফতার করা হয়। হায়াত খান জেল থেকে ছাড়া পেয়ে শ্বশুরকে আশ্বস্ত করে যে সে তাকে বেশি দিন জেলে থাকতে দেবে না, যেভাবেই হোক দ্রুত তাকে জেল থেকে ছাড়িয়ে নেবে। হায়াত খানের মতো প্রকৃত খুনি ছাড়া পেয়ে জোড়া খুনের কেস দুর্বল করার জন্য মেয়ের বাবার খুনের দায় স্বীকার করে নেওয়ার কারণে নাবির কাছে মনে হয় তারা হায়াত খানকে জেল থেকে ছেড়ে অনেক বড় ভুল করেছে। তবে সাবিহার প্ল্যান অন্য কিছু। সাবিহা জানে নূরের বাবা যা বলেছে সব মিথ্যে। এখন সত্যিটা জানা আর হায়াত খানকে প্রমাণের সাথে হাতে নাতে ধরা সাবিহার প্ল্যান। সাবিহা দেখতে চায় মালিক হায়াত খান নিজেকে বাঁচানোর জন্য শেষ অবধি কী করতে পারে। সাবিহা নাবিকে সাথে নিয়ে হসপিটালে যায়, যেখানে দেলোয়ার গুলিবিদ্ধ রহিমকে চিকিৎসার জন্য রেখেছে। দেলোয়ার সাবিহাকে রহিমের কাছে নিয়ে যায়। রহিমের তখন সেন্স আসেনি। দেলোয়ার সাবিহাকে জানায় রহিম এবং আশঙ্কামুক্ত এখন আর খুব তাড়াতাড়ি তার সেন্স ফিরে আসবে। সাবিহা রুকসার কথা জানতে চাইলে দেলোয়ার জানায় তাকে নিজের বাড়িতে স্ত্রীর কাছে রেখেছে আর সেখানে রুকসা সেফ আছে। সাবিহা দেলোয়ারকে সাবধান করে যাতে বাইরের কেউ না জানতে পারে দেলোয়ার আর রুকসা তাদের কাছে আছে, আর যখন রহিমের সেন্স আসবে তখন যাতে তাকে দ্রুত জানিয়ে দেয়। সাবিহা রুকসার সাথে দেখা করতে চায়। শুরুতে রুকসা সত্যিটা বলতে ভয় পেলেও সাবিহার কথায় আশ্বস্ত হয়ে রুকসার সব সত্যি সাবিহাকে খুলে বলে। রুকসা সাবিহাকে জানায় নূরের আপন ছোট বোন গুলবেহের পথের কাঁটা সরানোর জন্য মালিক হায়াতের সাথে প্ল্যান করে নূর এবং আহমদকে একসাথে খুন করেছে। রুকসার কাছ থেকে গুলবেহেরের নাম শুনে সাবিহা বেশ চমকে যায়, কারণ সে এতক্ষণ অব্দি ভেবেছিল মালিক হায়াত নিজেই নূর আর আহমদকে খুন করেছে। কিন্তু আপন ছোট বোন কেন বড় বোনকে তার দুলাভাইয়ের হাতে খুন করিয়েছে সেই নির্মম সত্যিটাও সাবিহা রুকসার কাছ থেকে জেনে নেয়। কারণ রুকসা সেদিন রাতে মেহের আর হায়াত খানের মধ্যে যে কথা আর প্ল্যান হয়েছিল তার সব দেখেছে, এমনকি নিজ কানে শুনেছে। আর এরই সাথে পঞ্চম এপিসোড এখানেই শেষ হয়। ষষ্ঠ এপিসোডের শুরুতে আমরা হায়াত খানকে গ্রেফতার করে নিয়ে যাবার পরের দৃশ্য দেখতে পাই। মেহের আর তার বাবা মা একসাথে বসে কথা বলছে। মেহেরের বাবা বলে যেহেতু বাড়ি থেকে পুলিশ লাশ পেয়েছে এখন উকিলও সহজে কিছু করতে পারবে না। এ কথা শুনে মেহের সোজাসুজি জানিয়ে দেয় নূরের অপকর্মের শাস্তি সে নিজেও পাবে না আর হায়াতকেও পেতে দেবে না। তার বাবা এই কথা শুনে জানায় যে কোনো একজনকে তো বরবাদ হতেই হবে, কিন্তু সেটা মেহের কিংবা হায়াত নয়, বরং নিজেই খুনের দায় নিয়ে পরিবারের বাকি সবাইকে রক্ষা করবে। মেহেরের বাবার এমন সিদ্ধান্ত নেওয়ার কারণ সে চায় না নূরের জন্য তার ছোট মেয়ের ভবিষ্যৎ অন্ধকার হোক, তাই সে মেহেরের কথা ভেবে হায়াতকে জেল থেকে ছাড়িয়ে খুনের দায় নিজের মাথা পেতে নেয়। হায়াত খানকে গুলমেহের বলে কোনোভাবে পুলিশ ইন্সপেক্টর সাবিহার কোনো ব্যবস্থা করা যায় কিনা। মেহেরের কথা শুনে হায়াত বলে বিষয়টা অনেক উপরে চলে যেতে পারে, তাই এখন কিছুই করা সম্ভব না। তাছাড়া হায়াত চাচ্ছে না বাহিরের কেউ এ ব্যাপারে জানুক। আশেপাশে যারা জেনেছে তারা আস্তে আস্তে সব ভুলে যাবে। হায়াত মেহেরকে নিয়ে নতুন জীবন শুরু করতে চায়, কিন্তু মেহের এই বাড়িতেই থাকতে চায় না, কারণ বাড়ির প্রত্যেক কোণা থেকে সে নূরের শব্দ শুনতে পায়। মেহেরের কথা শুনে হায়াত তাকে আশ্বস্ত করে আর বলে যে তাকে নিয়ে অনেক দূরে চলে যাবে। ইন্সপেক্টর সাবিহা নূরের বাবার সাথে দেখা করে আর তাকে বলে যে একজন বাবা কিভাবে তার মেয়েকে নিজ হাতে মেরে দাফন করেছে, যে হাত দিয়ে মেয়েকে হাঁটা চলা শিখিয়েছে। একটু হলেও তো বাবা হিসেবে তার সেই হাতটা কেঁপেছে। সাবিহার এসব কথা শুনে নূরের বাবা জানায় মেয়েকে মারতে তার মোটেও হাত কাঁপেনি, কারণ নূর এমন ঘৃণিত কাজ করেছে যে খুন করার পরও তার এখন অনুশোচনা হচ্ছে না।
এসব কথা শুনে সাবিহা বলে যে সে যা বলছে তা অর্ধেক সত্যি আর অর্ধেক মিথ্যে। যখন সত্যিটা সামনে আসবে তখন তার একজন বাবা হিসেবে আফসোস করা ছাড়া আর কিছুই করার থাকবে না। হায়াত খান রহিমকে একের পর এক কল করতে থাকে। রহিমের পাশে বসে থাকা দেলোয়ার দেখতে পায় হায়াত খান কল করছে। ঠিক তখন রহিমের সেন্স ফিরে আসে আর দেলোয়ার সাবিহাকে তা কল করে জানায়। সে আরও জানায় রহিমকে বেশ কয়েকবার হায়াত কল করেছে। তখন সাবিহা বলে দেলোয়ারকে হসপিটাল থেকে কোনো সেফ জায়গায় নিয়ে রাখার জন্য। সাবিহা এমন ফাঁদ আর জাল বিছিয়ে যায় যে কুমির নিজে এসে এখন জলে ধরা দিবে। সাবিহা সেখানে যায় যেখানে দেলোয়ার রহিমকে রেখেছে। সাবিহা রহিমকে বলে হায়াত খানকে কল দিয়ে তাদের কথা মতো বলার জন্য, কিন্তু রহিম তা বলতে না চাইলে দেলোয়ার নামে রহিমের উপর টর্চার শুরু করে। বাধ্য হয়ে রহিম হায়াতকে কল দেয়। তখন হায়াত রেগে রহিমকে বলে সে কোথায় লুকিয়ে আছে, সব দোষ এখন তো মেহেরের বাবার মাথা পেতে নিয়েছে। তখন রহিম হায়াতকে জানায় রুকসার এখন পুলিশের কাছে। রুকসার জানে নূর আর হায়াতের খুনের পেছনে তার আর মেহেরের হাত রয়েছে। এ কথা শুনে হায়াত বলে যে আমি তোকে রুকসাকে মারতে পাঠিয়েছিলাম, তাহলে পুলিশের কাছে গেল কিভাবে? তখন রহিম জানায় রুকসারকে মারতে গিয়ে সে নিজেও পুলিশের হাতে ধরা পড়েছে আর রুকসাকে পুলিশ তাদের হেফাজতে রেখেছে। রহিমের কথা শুনে হায়াতের মাথায় বাজ পড়ার মতো অবস্থা। এদিকে বধূ সাজে মেহেরকে অনেক ভীত অবস্থায় দেখা যায়। সে হায়াতের কাছে গিয়ে কান্না করে আর বলে যে নূর তাদের এক হতে দেবে না। হায়াত মেহেরকে শান্ত করার চেষ্টা করে আর জানায় নূর মারা গেছে, নূর কোনোভাবে তাদের কাছে আসতে পারবে না আর আলাদাও করতে পারবে না। কিন্তু তবুও মেহের কান্না করতে থাকে আর বলতে থাকে যদি হায়াতকে না পায় তাহলে সে মরে যাবে। কিছু সময় পর সাবিহা রুকসার আর মেহেরের বাবা সাথে নিয়ে হায়াতের বাড়িতে চলে আসে। সবার সামনে রুকসার সব খুলে বলে যা সেদিন রাতে জানালার সামনে দাঁড়িয়ে সে দেখেছিল আর শুনেছিল। অর্থাৎ রুকসা সেদিনের কথা সবাইকে বলে, যেদিন রাতে মেহের আর হায়াত একসাথে মিলে আহমদ আর নূরকে মারার প্ল্যান করেছিল। তবে মেহের কিভাবে নূর আর আহমদকে ফাঁসিয়েছে তা রুকসা জানত না, তাই সে ঘটনা সাবিহা মেহেরের কাছ থেকে জানতে পারে। সেদিন রাতেই হায়াত যখন এয়ারপোর্টে মেহেরের বাবা মাকে নিয়ে আসতে চায় তখন মেহের দরজার বাহিরে দাঁড়িয়ে দেখে নূর আর আহমদ রুমের ভেতর গিয়ে কথা বলছে। মেহের সুযোগ পেয়ে তাদের বুঝতে না দিয়ে বাহির থেকে দরজা লাগিয়ে লক করে দেয়। যখন হায়াত তার এয়ারপোর্ট থেকে ফিরে আসে তখন মেহের তাদের সবাইকে ডেকে নিয়ে আসে আর এক রুমের মধ্যে নূর আর আহমদকে দেখায়। আহমদের সাথে নূরকে রুমের মধ্যে দেখতে পেয়ে কেউ সেটা স্বাভাবিকভাবে নেয় না। হায়াত অনেক বেশি রেগে যায় আর সবার সামনে আহমদকে কিছু বলার সুযোগ না দিয়ে মাথায় গুলি করে মেরে ফেলে। কিন্তু তখনও মেহেরের পথের কাঁটা পরিষ্কার হয়নি, তাই সে হায়াতকে উস্কে দিতে থাকে নূরকে মারার জন্য। কিন্তু হায়াত তখনও নূরকে মারেনি। আহমদের লাশ মাটি চাপা দেওয়ার আগে নূরকে সুযোগ দেওয়া হয় নিজেকে নির্দোষ প্রমাণ করার, কিন্তু নূর কাউকে কিছু বলেনি। ছেলের মুখের দিকে তাকিয়ে নূর সবাইকে বলে নিজেকে নির্দোষ প্রমাণ করতে তার কিছুই বলার নেই। কথা বলে নূর আহমদের রাখা লাশের কবরে শুয়ে পড়ে। এরপর জ্যান্ত নূরকে আহমদের লাশের সাথে মাটিতে চাপা দেওয়া হয়। আর এই সব কিছু পাগল মহিলাটি বাহিরে দাঁড়িয়ে গেটের ফাঁক দিয়ে দেখছিল। পুলিশের চোখ ফাঁকে দিতে আহমদের মোবাইল রহিম বাসতে নিয়ে রেখে দেয়। এই কারণে সাবিহার নাবি আহমদের মোবাইল ট্র্যাক করে বিভিন্ন লোকেশনে পেয়েছে। সাবিহার সবকিছু জানার পর আহমদ আর নূরের খুনের দায় মেহের তার বাবা আর হায়াত খানকে গ্রেফতার করে। সিরিজের শেষ দৃশ্যে দেখানো হয় কেন আহমদ আর নূর সেদিন রুমে গিয়েছিল আর কেনই বা নূর তাকে নির্দোষ প্রমাণ করার সুযোগ পেয়ে মৃত্যুকেই বেছে নিয়েছে। একদিন আহমদ যখন বাচ্চাদের পড়াতে গিয়েছিল তখন নূর আহমদের জন্য মেয়ে দেখে গ্রাম থেকে তার মাকে নিয়ে এসে বিয়ে দেওয়ার কথা বলে, কিন্তু আহমদ বিয়েতে মোটেও রাজি ছিল না, কারণ সে তার মাকে হজ করাবে আর নতুন বাড়ি করবে। যখন নূর আহমদের কাঁধে হাত রেখে বলেছে সে যা বলছে তা আরও একবার ভেবে দেখতে, তখন দরজার বাহির থেকে মেহের তা দেখে ফেলে। মেহের ভেবেছিল আহমদ আর নূরের মধ্যে সম্পর্ক রয়েছে। প্রকৃতপক্ষে এমনটা কিছুই ছিল না তাদের মধ্যে। কিন্তু আহমদ সেদিন বাড়িতে যাবার পর তার ব্যাগের মধ্যে প্রপোজাল পেপার দেখতে পায়। আহমদ বুঝতে পারে এমন অদ্ভুত প্রপোজাল পেপার নূরের ছোট ছেলে দিয়েছে, কারণ এমন চিরকুট সে আরও অনেকবার আহমদের ব্যাগে দিয়েছে। আহমদের সব কথা নূরকে জানায়, কিন্তু নূর প্রথমে নর্মাল ভাবলেও আহমদের কথায় বুঝতে পারে তার ছোট ছেলে আহমদের প্রতি অনেক বেশি আকৃষ্ট। নূর তার ছোট ছেলেকে জিজ্ঞেস করলে তা অকপটে স্বীকার করে নেয় সে। তখন নূর তার ছেলেকে সাবধান করে পরবর্তীতে এমন কিছু না করার জন্য। কিন্তু এরপরও যখন নূরের ছোট ছেলে ওমর আহমদকে নোটস দেওয়া বন্ধ করে না, তাই আহমদ ঘটনার দিন বাচ্চাদের পড়ানো শেষে নূরের সাথে একাকী কথা বলতে রুমে চলে যায়। আহমদ জানায় সে আর বাচ্চাদের পড়াতে আসবে না, কারণ ওমর এখনও তাকে সেসব নোটস লিখে দেয় যা আগেও দিয়েছে। অর্থাৎ ওমর ছেলে হয়েও আহমদের প্রতি এতটাই বেশি আকৃষ্ট ছিল যা মোটেও স্বাভাবিক না। আহমদ নোটস বের করে দেখায় আর জানায় যে সে এখন থেকে আর পড়াতে আসবে না। আহমদের কথা শেষ না হতেই হায়াত চলে আসে আর মেহেরের কারণে এক রুমের মধ্যে দুজনকে দেখতে পায়। নূর নিজের ছোট ছেলের ভুল কিংবা আচরণগত সমস্যা গোপন রাখতে মৃত্যুকেই বেছে নিয়েছে। নূর চাইলেই নিজেকে নির্দোষ প্রমাণ করতে আহমদের প্রতি ছোট ছেলে ওমরের আকৃষ্টের কথা সবাইকে বলতে পারত, কিন্তু সেটা না করে নিজের জীবন বিসর্জন দিতে নূর বিন্দুমাত্র কার্পণ্য করেনি।
এরই সাথে সিরিজের সমাপ্তি হয়। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। এতক্ষণ সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।